হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য। তোমাদের 13 তারিখ থেকে এক্সাম রয়েছে। সো আজকে আমরা দেখে নেব রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 বায়োলজির। তো চলো বেশি কথা না বলে প্রশ্নের দিকে যাওয়া যাক। তো প্রথম প্রশ্ন হলো, ভারতে সর্বাধিক জেনেটিক বৈচিত্র্য রয়েছে কোন উদ্ভিদের? অপশন এ আলু, অপশন বি চা, অপশন সি আম, অপশন ডি সেগুন। তো এটা তোমরা মনে রাখবে যে ভারতে সব থেকে বেশি আমের প্রজাতি পাওয়া যায়। আমের প্রজাতি সব থেকে বেশি ভারতে পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি প্রজাতি নির্ধারণের জন্য প্রযোজ্য নয়? অপশন এ একই সম্প্রদায়ভুক্ত অন্তঃপ্রজনন সংগঠনকারী প্রাকৃতিক গোষ্ঠী, অপশন বি সমস্ত সদস্যদের একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি ঘটে, অপশন সি প্রত্যেক সদস্যদের মধ্যে অঙ্গ সংস্থানিক এবং শারীর সংস্থানিক সাদৃশ্য দেখা যায়, অপশন ডি সকল অপত্য প্রজননক্ষম হয়। অপশন এ সব একই সম্প্রদায়ভুক্ত অন্তঃপ্রজনন সংগঠনকারী প্রাকৃতিক গোষ্ঠী। তো আমরা জানি যে একটা প্রজাতি তাদের নিজেদের মধ্যে প্রজনন করে, এটাই স্বাভাবিক। আর আমরা বায়োলজিক্যাল কনসেপ্টে কি জেনেছিলাম যে একটা প্রজাতি অন্য প্রজাতির প্রাণীদের সঙ্গে প্রজনন করবে না। তো অপশন এ এখানে ঠিক আছে, অপশন বি সমস্ত সদস্যদের একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি ঘটে। তো এক একটা প্রজাতি এক একটা পূর্বপুরুষ থেকে উৎপত্তি ঘটে। ঠিক আছে, তো অপশন বিও ঠিক আছে। অপশন সি প্রত্যেক সদস্যদের মধ্যে অঙ্গ সংস্থানিক ও শারীর সংস্থানিক সাদৃশ্য দেখা যায়। তো এটাও আমরা জানি যে একটা প্রজাতির প্রত্যেকের দেখতে প্রায় একই হয়, সেটা অঙ্গ সংস্থানিক এবং শারীরিক সংস্থানিক দিক থেকে সাদৃশ্য দেখা যায়। অপশন ডি সকল অপত্য প্রজনন ক্ষম হয়। এটা আমরা জানি যে একটা প্রজাতির মধ্যে সকল অপত্য প্রজনন ক্ষম হতে পারে না। তো এই অপশন ডিটা প্রযোজ্য হবে না। পরের প্রশ্ন, মাইক্রোপ্লাজমায় কোষপ্রাচীর অনুপস্থিত, কোষপর্দা অনুপস্থিত পেনিসিলিনের প্রতি সংবেদনশীল, সাধারণত অন্যান্য ব্যাকটেরিয়ার মতো বড় হয়। তো আমরা জানি যে মাইক্রোপ্লাজমা হলো একটি অণুজীব, সব থেকে ছোট অণুজীব যার মধ্যে কোষপ্রাচীর থাকে না। কোষপর্দা কিন্তু উপস্থিত থাকে, কিন্তু কোষপ্রাচীর থাকে। আর এদের সাইজ কিরকম হয়? এদের সাইজ হয় 0.3 মাইক্রোমিটার, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপ টু 3.5 মাইক্রোমিটার পর্যন্ত ব্যাকটেরিয়া হতে পারে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। যে প্রোটিস্টা বাইনারি ফিশন, দ্বিবিভাজন এবং কনজুগেশন উভয়ের মাধ্যমে বংশবিস্তার করে তা হলো? অপশন এ অ্যামিবা, অপশন বি ইউগ্লিনা, অপশন সি প্যারামেসিয়াম, অপশন ডি মোনোসিস্টিস। আমরা জানি যে প্যারামেসিয়াম হলো একমাত্র প্রোটিস্টা যে কিনা বাইনারি ফিশন এবং কনজুগেশন দুটোর মাধ্যমে বংশবিস্তার করে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? অপশন সি প্যারামেসিয়াম। পরের প্রশ্ন, টেরিডোফাইটগুলি শ্যাওলা ও ব্রায়োফাইটা থেকে আলাদা কারণ? অপশন এ স্বাধীন গ্যামেটোফাইট দশা, অপশন বি উন্নত ভাস্কুলার সিস্টেম, অপশন সি আর্কিগোনিয়া, অপশন ডি ফ্ল্যাজেলেটেড স্পার্মাটোজয়েড উপস্থিতি। তো আমরা জানি যে যত প্রিমিটিভ জীব থেকে শুরু করে অ্যাডভান্স হয়ে যাবো তত ভাস্কুলার সিস্টেম, উন্নত ভাস্কুলার সিস্টেম দেখতে পাবো। তো এই ক্ষেত্রে ব্রায়োফাইটার যেটা আমরা দেখতে পাই না, ফ্লোয়েম এবং জাইলেম ভাস্কুলার সিস্টেম দেখতে পাই, কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে প্রথমেই আমরা উন্নত মানের জাইলেম এবং ফ্লোয়েম সিস্টেম দেখতে পাবো। তো এখানে অপশন বিটা কারেক্ট। পরের প্রশ্নে চলে যাই। শৈবালের কোষপ্রাচীরের মুখ্য উপাদান, শৈবালের কোষপ্রাচীরের মুখ্য উপাদান হলো সেলুলোজ। আমরা এটা পড়েছি যে শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। কোশ্চেন নাম্বার 7, সর্বপ্রথম প্রকৃত সিলম আবির্ভাব হয় যে পর্বে সেটি হলো নিমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, একাইনোডার্মা। তো আমরা সর্বপ্রথম সিলম কার মধ্যে দেখতে পাবো? অ্যানিলিডা পর্বের মধ্যে আমরা সিলম সর্বপ্রথম দেখতে পাবো। পরের প্রশ্ন, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায় হেমিকর্ডাটায়, ইউরোকর্ডাটায়, সেফালোকর্ডাটায় এন্ড ভার্টিব্রাটায়। তো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিসটা কি? মেটামরফোসিস হলো লাভা থেকে অ্যাডাল্ট প্রাণীর যে ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের যে পরিবর্তন, এটাকে মেটামরফোসিস বলে। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হলো এমন কিছু অ্যাডভান্স ফিচার যেটা লার্ভা দশায় দেখতে পাওয়া যায়, কিন্তু যখন অ্যাডাল্ট দশায় আসছে সেটা বিলুপ্ত হয়ে যায়। এইটা আমরা দেখতে পাই ইউরোকর্ডাটার মধ্যে। যেমন ইউরোকর্ডাটার লার্ভাতে আমরা নোটোকর্ড দেখতে পাই, লেজে থাকে, কিন্তু যখন সেটা অ্যাডাল্ট হচ্ছে সেই নোটোকর্ডটা থাকে না। তো এটা তোমরা মনে রাখবে, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ইউরোকর্ডাটায় দেখতে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 9, আত্তীকরণ মূল দেখা যায়। আত্তীকরণ মূল আমরা দেখতে পাই গুলঞ্চ উদ্ভিদের মধ্যে। কোশ্চেন নাম্বার 10, যার সাহায্যে বীজ অমলার সঙ্গে যুক্ত থাকে তাকে বলে? বীজ অমলার সঙ্গে যুক্ত থাকে যে পার্টের মধ্যে, সেটা হচ্ছে ভাইলাম। ভাইলামের মাধ্যমে বীজ অমলার সঙ্গে যুক্ত থাকে। আর এই হাইলামের উপরে আমরা একটা ছোট্ট ছিদ্র দেখতে পাবো, যেটাকে বলে মাইক্রোপাইল বা ডিম্বক। পরের প্রশ্ন, মটর ফুলে কোন ধরনের পুংকেশর দেখা যায়? আমরা মনোডেফালাস, ডায়াডেফালাস, পলিডেফালাস, সিনজেনেসিয়াস। তো আমরা মটর ফুলে দেখতে পাই ডায়ালডেফালাস, মানে দ্বিগুচ্ছ দেখতে পাই। মনোডেফালাস কোথায় দেখা যায়? মনোডেফালাস দেখা যায় জবা ফুলে। আর পলিডেফালাস দেখা যায় লেবু ফুলে। পরের প্রশ্ন, কম্পোজিট গোত্রের উদ্ভিদ পুষ্পবিন্যাসের প্রকৃতি হলো? তো কম্পোজিট গোত্রের উদ্ভিদের পুষ্পবিন্যাসের প্রকৃতি হলো ক্যাপিচুলাম, এটা তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 13, পরিণত অবস্থায় কোনটি নিউক্লিয়াস বিহীন হয়? অপশন এ প্যালিসেড কোষ, অপশন বি কর্টিক্যাল কোষ, অপশন সি সিভ কোষ, সিবনল, অপশন ডি কম্পিনিয়ন কোষ। তো আমরা যখন উদ্ভিদের একটা সেল দেখি, তো সেখানে আমরা দেখতে পাই যে শিবকোষ বা শিবনল যেটা রয়েছে সেটা হচ্ছে
মৃত সেল, এটাই হচ্ছে, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এর পাশে থাকে কম্পেনিয়ন কোষ, যে কম্পেনিয়ন কোষের নিউক্লিয়াস এই শিব কোষকে কন্ট্রোল করে। পরের প্রশ্ন, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গত একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন সংক্রান্ত ভুল তথ্যটি নির্বাচন কর। তাহলে আমাদের ভুল তথ্য নির্বাচন করতে হবে। অপশন এ এপিডার্মিস কিউটিকল যুক্ত, অপশন বি অধঃত্বক স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত, অপশন সি নালিকা বান্ডিল সমপার্শ্বীয় বদ্ধ প্রকৃতির হয়, অপশন ডি মজ্জা ও মজ্জাংশ থাকে না। তো আমরা জানি একবীজপত্রী কাণ্ডের এপিডার্মিস কিউটিকল যুক্ত হয়, অধঃত্বক স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়, নালিকা বান্ডিলে সমপার্শ্বীয় বদ্ধ প্রকৃতির হয়। তাহলে মজ্জা ও মজ্জাংশ থাকে না। আমরা যে মজ্জা ও মজ্জাংশ এটা একবীজপত্রী কাণ্ডের পাবো না। তো অপশন ডিটা কারেক্ট। পরের প্রশ্ন, দুটি স্থায়ী কলাস্তরের মাঝে অবস্থানকারী ভাজক কলাকে বলে? অপশন এ গৌণ ভাজক কলা, অপশন বি নিবেশিত ভাজক কলা, অপশন সি পার্শ্বস্থ ভাজক কলা, অপশন ডি পেরিপ্লেন। তো অপশন এ আর সি যেটা আছে, গৌণ ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলা, এই দুটো সেম। এবং গৌণ বা পার্শ্বস্থ ভাজক কলা কোথায় দেখা যাবে? উদ্ভিদের কাষ্ঠল অংশ, মূল এবং বিটপের স্থায়ী অঞ্চলে দেখা যায়। এই প্রশ্নের উত্তর হবে নিবেশিত ভাজক কলা, যেটা দুটি স্থায়ী কলাস্তরের মাঝে অবস্থান করে। নিবেশিত ভাজক কলা মেনলি ঘাসে দেখা যায়, যেটা হচ্ছে তৃণভোজী প্রাণী যখন ঘাসটা খেয়ে নেয়, তো ওই ঘাসের মাঝ বরাবর থেকে যদি খেয়ে নেয়, তো ঘাসের বাকি উপরের পার্টটা পুনরায় গ্রোথ হওয়ার জন্য এই নিবেশিত ভাজক কলাই দেয়। কোশ্চেন নাম্বার 16, ডান দিক বাম দিক দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, আমাদেরকে সাজাতে হবে। তো অপশন এ লেন্টিসেল, আমরা জানি যে লেন্টিসেল গ্যাস বিনিময়ে সাহায্য করে। তো অপশন এ 3, তো সিটা কারেক্ট। তো আমরা কনফার্মেশনের জন্য বিটা দেখে নেব। কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে ফেলোজেন। সেকেন্ডারি কর্টেক্স ফেলোডার্মে ফেলোডার্ম পাওয়া যায় সেকেন্ডারি কর্টেক্সে। আর কর্ক সুবেরিন সঞ্চয় করে। তো অপশন সিটা কারেক্ট। পরের প্রশ্নে চলে যাব। কোন ধরনের প্রাণী কলায় রক্তবাহ থাকে না? এ যোগ কলা, বি আবরণী কলা, সি পেশী কলা, ডি স্নায়ু কলা। তো আমরা জানি কি, আমাদের যে স্কিন রয়েছে, স্কিনে কোনো ব্লাড ভেসেল থাকে না। তো স্কিনটা কি? স্কিনটা ডার্মাল টিস্যু। কোশ্চেন নাম্বার 18, প্রদত্ত কোনটি সিনসাইটিয়াল নয়? এ কঙ্কাল পেশী, বি মসৃণ পেশী, হৃদ পেশী, অপশন ডি উদর পেশী। তো সিনসাইটিয়াল কথার মানে কি? সিনসাইটিয়াল শব্দটা আমরা পেয়েছিলাম এর আগের মডেল টেস্ট করতে গিয়ে, আমরা দেখেছিলাম যে সিনসাইটিয়াল মাইসেলিয়াম, যেটা ছত্রাকের দেহে দেখা যায়। কিছু কিছু ছত্রাকের কি হয়, কিছু কিছু ছত্রাকের দেহে প্রতিটা সেল কম্পার্টমেন্টে বিভক্ত থাকে, এটাকেই বলা হচ্ছে সিনসাইটিয়াল মাইসেলিয়াম। সিনসাইটিয়াল মানে হলো অবিভক্ত। তো আমরা কঙ্কাল পেশী বা স্কেলিটাল মাসেল আমরা দাগ দেখতে পাবো, বা স্কেলিটাল মাসেলের প্রত্যেকটা কম্পার্টমেন্ট একটা ছোট ছোট খণ্ডে বিভক্ত আছে। এটা দেখতে পাবো, কঙ্কাল পেশিতে দেখতে পাবো, হৃদপেশিতে দেখতে পাবো, উদর পেশিতেও দেখতে পাবো। মসৃণ পেশি হচ্ছে সিনসাইটিয়াল নয়।
কোশ্চেন নাম্বার 19, ব্যাঙের হৃৎপিণ্ড কেটে শরীরের বাইরে আনলেও কিছুক্ষণ সময় স্পন্দিত হতে থাকে কারণ এটি পয়কিলোথার্মিক, কোনো করোনারি সঞ্চালন নেই, মায়োজেনিক হৃৎপিণ্ড এবং নিউরোজেনিক হৃৎপিণ্ড। তো এখানে সি এবং ডি দুটো অপশন তোমরা দেখলে বুঝতে পারবে যে মায়োজেনিক হৃৎপিণ্ড আর নিউরোজেনিক হৃৎপিণ্ড। মায়োজেনিক হৃৎপিণ্ডটা কি? তো মায়োজেনিক হৃৎপিণ্ডটা হলো যে মানে হৃৎপিণ্ড অটোমেটিক্যালি নিজে থেকেই হার্টবিট তৈরি করবে। মানে আমরা যেটা হিউম্যান হার্টে দেখতে পাই, হিউম্যান হার্ট অলসো মায়োজেনিক। সো হিউম্যান হার্টের এসে নোড যেটা রয়েছে সেখান থেকে কারেন্ট উৎপন্ন হয়, যার কারণে ব্লাড পাম্পিংটা মানে হৃৎপিণ্ড পাম্পিং করে অটোমেটিক্যালি। নিউরোজেনিক হৃৎপিণ্ডটা কি? নিউরোজেনিক হৃৎপিণ্ড হলো এই নিউরন দ্বারা কন্ট্রোল করে, যার কারেন্টটা নিউরন থেকে চলে আসে। তো এটা হলো ব্যাঙের হৃৎপিণ্ড হলো মায়োজেনিক হৃৎপিণ্ড। ব্যাঙের হৃৎপিণ্ডটা কি? মায়োজেনিক হৃৎপিণ্ড, যে কারণে হৃৎপিণ্ডটা কেটে বাইরে আনলেও কিছুক্ষণ অটোমেটিক্যালি ইম্পালস তৈরি করে, যার ফলে স্পন্দিত হতে থাকে। পরের প্রশ্নে চলে যাব। পুরুষ ব্যাঙের শুক্রাণুর পরিবহনের সঠিক পথটি হলো। তো আমরা দেখেছিলাম যে পুরুষের শুক্রাণু কোথায় তৈরি হয়? শুক্রাণু তৈরি হয় টেস্টিস, এবং টেস্টিস থেকে চলে যাচ্ছে ভাষা ইপারেনশিয়া। টেস্টিস থেকে 8 থেকে 10টা ভাষা ইপারেনশিয়া গিয়ে যুক্ত হচ্ছিল বৃক্কের বিডার গ্রন্থিতে, এবং ব্রিডার ক্যানাল থেকে কোথায় যাচ্ছিল? ইউরোজেনিটাল ট্র্যাক্টের মাধ্যমে ক্লোয়েকাতে গিয়ে যুক্ত হচ্ছিল। তো আমরা যদি প্রথমেই দেখি, প্রথমেই আমরা পাবো টেস্টিস, তারপরে পাবো ভাষা ইফারেন্সিয়া, তারপরে পাবো বিডার্স ক্যানাল। তো অপশন এটা ভুল, অপশন বি টেস্টিস, ভাষা ইফারেন্সিয়া, বিডার্স ক্যানাল, দেন ইউরেটার। না, ইউরেটার পাবো না, এরপরে পাবো ইউরোজেনিটাল নালী। তো অপশন বিটাও ভুল। অপশন সি টেস্টিস, ভাষা এফারেন্সিয়া, বিডার্স ক্যানাল, ইউরোজেনিটাল নালী, ক্লোয়েকা। অপশন সি কারেক্ট। পরের প্রশ্ন, যে পদ্ধতির দ্বারা কোষ হোমোজিনেট থেকে কোষীয় অঙ্গাণুগুলিকে পৃথক করা যায়। অপশন এ ক্রোমাটোগ্রাফি দ্বারা, অপশন বি এক্স রে রশ্মি বিচ্ছুরণ দ্বারা, অপশন সি ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন দ্বারা, অপশন ডি অটো রেডিওগ্রাফি দ্বারা। তো কোষীয় অঙ্গাণু পৃথক করা হয় ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন দ্বারা। সেন্ট্রিফিউগেশনটা কিরকম প্রসেস? সেন্ট্রিফিউগেশন হলো আমরা একটা টেস্ট টিউবে কোষীয় অঙ্গাণুর মিক্সার সলিউশন নেবো টেস্ট টিউবে, এবং সেই টেস্ট টিউবটা সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে দিয়ে দেবো। সেন্ট্রিফিউজ যন্ত্রটা কি করবে? ওই টেস্ট টিউবটাকে একটা নির্দিষ্ট ঘোরাবে আর কি, মানে 2000-3000 আরপিএম পার মিনিটে ওটা একটা ঘোরাবে। ঘোরানোর ফলে আমরা যে অঙ্গাণুগুলোর ওয়েট অনুযায়ী ওগুলো পৃথক হয়ে যাবে বিভিন্ন ডিফারেন্ট লেয়ারে। আমরা সবচেয়ে ভারী অঙ্গাণুটা টেস্ট টিউবের তলায় পাবো, এবং তার থেকে হালকা তার উপরের গুলো স্তরে পাওয়া যাবে। ঠিক আছে, তো পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো, প্রদত্ত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কতগুলি এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত? তো আমরা জানি যে এন্ডোমেমব্রেন সিস্টেমে 4টি অঙ্গাণু রয়েছে। 1 নম্বরে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, 2 নম্বরে গলগি বডি, 3 নম্বরে লাইসোজোম, এবং 4 নম্বরে সেল ভ্যাকিউল বা কোষীয় গহ্বর। এখানে কয়টা রয়েছে? এখানে গলগি বডি একটা পাবো আর লাইসোজোম পাবো, বাকি 3টে এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত না। তো অপশন এ 2টি এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের প্রধান ক্ষরণ কাজ সম্পন্ন করে যে কোষীয় অঙ্গাণু, তা হলো স্পেরোজোম, লাইসোজোম, ডিকটিওজোম, পারক্সিজোম। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে প্লান্ট সেলের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ডিকটিওজোম মেনলি ক্ষরণের কাজ করে। স্পেরোজোমটা কি? স্পেরোজোম কাজ করে, স্পেরোজোম প্লান্ট কোষেই পাওয়া যায়, যেটা লিপিড ট্রান্সপোর্ট, স্টোরেজ এবং সিনথেসিসের কাজ করে। ঠিক আছে, লাইসোজোম এটা হাইড্রোলাইটিক এনজাইম সিক্রেশনে কাজ করে,
অপশন ডি যেটা রয়েছে পারক্সিজম, পারক্সিজম আমরা পাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কোশ্চেন নাম্বার 24, অক্সিজম থাকে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়, ইআর এর গাত্রে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, অপশন ডি থাইলাকয়েডে। অক্সিজমটা আমরা পাবো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, যেটার আরেকটা নাম হলো H0F1 দানা, সেটা হলো অক্সিজেন, অক্সিজম। তোমরা এখানে দেখতে পাবে যে অক্সিজম, এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দা রয়েছে, এর গায়ে এর গায়ে অক্সিজম বা H0F1 দানা দেখতে পাবে। পরের প্রশ্ন, মাইক্রোফিলামেন্ট গঠনকারী প্রোটিন হলো, অপশন এ কেরাটিন, অপশন বি অ্যাক্টিন, অপশন সি কিউটিন, অপশন ডি টিউবুলিন। তো আমরা জানি যে মাইক্রোফিলামেন্ট গঠন করে অ্যাক্টিন প্রোটিন, অ্যাক্টিন প্রোটিন মাইক্রোফিলামেন্ট গঠন করে। কেরাটিনটা কি? কেরাটিনটা আমাদের চুল নখ এই ধরনের প্রোটিন, যেটা চুল নখে পাওয়া যায়। কিউটিনটা কি? কিউটিনটা হচ্ছে আর্থ্রোপোডার এক্সটার্নাল স্কেলিটনে পাওয়া যায় কিউটিন। পরের প্রশ্ন, প্রোটিন অণু ত্রিমাত্রিক গঠনের জন্য বন্ধনী হলো, হাইড্রোফোবিক বন্ডিং, ইলেকট্রোসাইডিং বন্ডিং, অপশন সি হাইড্রোজেন বন্ডিং, অপশন ডি সবগুলো। তো এই যে বন্ডিং গুলো রয়েছে, হাইড্রোফোবিক বন্ডিং, ইলেকট্রোসাইডিং বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, এগুলো সবগুলোই আমরা প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচারে দেখতে পাবো। কোশ্চেন নাম্বার 27, সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডটি হলো প্রোলিন, মিথিওনিন, অ্যাসপার্টিক অ্যাসিড, অপশন ডি ট্রিপ্টোফ্যান। তো সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড কথা যদি বলা হয়, তো আমরা পাবো মিথিওনিন, এখানে অপশন বিটা কারেক্ট। এছাড়া আরো দুটো রয়েছে, একটা হচ্ছে সিস্টিন আর আরেকটা হচ্ছে সিস্টাইন। এই দুটো তোমরা, এই তিনটে অ্যামাইনো অ্যাসিড হলো সালফারযুক্ত, তোমরা অবশ্যই মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, 45টি বেস পেয়ার সহ ডিএনএ দৈর্ঘ্য হলো, তো আমরা জানি যে একটি ডিএনএর দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 45টার দৈর্ঘ্য কত হবে ইন্টু 45, তোমরা এটা ক্যালকুলেশন করলে পাবে 153 অ্যাংস্ট্রম। তাহলে এখানে অপশন কোনটা ঠিক হচ্ছে? অপশন হচ্ছে অপশন সি, 153 অ্যাংস্ট্রম। কোশ্চেন নাম্বার 29, হলো এনজাইম সম্পর্কিত সঠিক উত্তরটি হলো, অপশন এ নন প্রোটিন প্লাস অ্যাপো এনজাইম, অপশন বি প্রোটিন প্লাস অ্যাপো এনজাইম, অপশন সি এনজাইম প্রোটিন প্লাস কোএনজাইম, এনজাইম নন প্রোটিন প্লাস কোএনজাইম। তো আমরা জানি যে হলো এনজাইম হলো অ্যাপো এনজাইম এবং কো এনজাইমের সংমিশ্রণ। তাহলে যার মধ্যে অ্যাপো এনজাইমটা হলো প্রোটিন পার্ট এবং কো ফ্যাক্টরটা হলো নন প্রোটিন পার্ট। ওই কো-ফ্যাক্টরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোএনজাইম, একটা প্রোস্থেটিক গ্রুপ, আর একটা হলো মেটাল আয়ন। ঠিক আছে? তো এইটা কো-ফ্যাক্টরটা হলো নন প্রোটিন পার্ট। তো আমরা এখানে যে অপশন দেখতে পাবো নন প্রোটিন প্লাস অ্যাপো এনজাইম, নন প্রোটিনটা কি? কো-ফ্যাক্টর, আর অ্যাপো এনজাইম প্রোটিন পার্ট। পরের প্রশ্নে চলে যাব, কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎসেচকের উপস্থিতিতে কোনটি সত্য? অপশন এ স্বাভাবিক থেকে নিম্ন অ্যাক্টিভেশন এনার্জি, অপশন বি বিক্রিয়ার হার খুব ধীর, উৎপন্ন পদার্থ অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত থাকে, অ্যাক্টিভেশন এনার্জির কোনো পরিবর্তন হয় না। তো আমরা যদি গ্রাফটা দেখি যে অ্যাক্টিভ ফ্রি এনার্জি আর রিয়াকশন প্রসেস, তো এখানে যখন একটা নর্মাল রিয়াকশন হচ্ছে, তো অ্যাক্টিভেশন এনার্জি এতটা লাগছে, এতটা অ্যাক্টিভেশন এনার্জি এতটা হাই লাগছে। এই পর্যায়ে যদি আমরা এনজাইম মিক্সড করি, তো সেই ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি লেভেলটা কমে এতটা আসছে। তো এই পর্যায়ে অ্যাক্টিভেশন এনার্জি কমে যাচ্ছে। তাহলে এনজাইম কি করে? যে নর্মাল বিক্রিয়া হচ্ছে তার থেকে অ্যাক্টিভেশন এনার্জি কম করিয়ে দিয়ে বিক্রিয়ার হারটা ত্বরান্বিত করে। তো এখানে অপশন এটা কারেক্ট। অপশন বি তে যেটা দেখতে পাচ্ছ যে বিক্রিয়ার হার খুব ধীর,
তো আমরা জানি যে কোনো উৎসেচক যদি ক্রিয়া করে তো বিক্রিয়ার হার দ্রুত হয়ে যায়। তো এক্ষেত্রে বিটা ভুল আছে। অপশন সি এর পণ্য পদার্থ অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত থাকে, এটাও ভুল আছে। আর অপশন ডি অ্যাক্টিভেশন আর এনার্জির কোনো পরিবর্তন হয় না। তো এখানে অ্যাক্টিভেশন এনার্জির পরিবর্তন হচ্ছে, যার কারণে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাচ্ছে। পরের প্রশ্ন, মিওসিস ওয়ান ও মিওসিস টু এর মধ্যবর্তী দশাকে কি বলা হয়? অপশন এ ইন্টারফেজ, অপশন বি ইন্টারকাইনেসিস, অপশন সি ডায়াকাইনেসিস, অপশন ডি মেটাকাইনেসিস। আমরা মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মধ্যবর্তী দশাকে বলি ইন্টারকাইনেসিস। আর ইন্টারফেজটা কি? ইন্টারফেজ হলো মাইটোসিসের একটা দশা। মাইটোসিস কোষ বিভাজনের একটা দশা হচ্ছে ইন্টারফেজ। পরের প্রশ্ন, ক্রোমোজোমকে সবথেকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য মাইটোসিসের যে দশাটি উপযুক্ত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমরা জানি যে সবচেয়ে ভালো কোষ পর্যবেক্ষণ করতে গেলে মেটাফেজ দশায় আমরা সবচেয়ে ভালোভাবে দেখতে পাবো, যেখানে হচ্ছে ক্রোমোজোমটা কন্ডেনসেশন বা ঘনীভবন হওয়ার ফলে ভালোভাবে দেখতে পাবো। পরের প্রশ্ন, মেটাফেজ দশায় স্পিন্ডল তন্তুর সঙ্গে ক্রোমোজোমের যে অংশটি যুক্ত থাকে সেটি হলো সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর, স্যাটেলাইট, গৌণ খাঁজ। আমরা যদি একটা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখি, তো আমরা এই মাঝখানের এই অঞ্চলটাকে সেন্ট্রোমিয়ার বলি। আর এই সেন্ট্রোমিয়ারের উপরে একটা গোল চাকতির মতো অংশ থাকে, যেটাকে আমরা বলি কাইনেটোকোর। তো কাইনেটোকোর, সেন্ট্রোমিয়ার কি করে? সেন্ট্রোমিয়ার এই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো ধরে রাখে, যুক্ত করে রাখে। আর কাইনেটোকোরটা হচ্ছে গোল চাকতির মতো অঞ্চল, যেটা বেম তন্তু যুক্ত হতে সাহায্য করে, যেটা সেন্ট্রিওল থেকে তৈরি হয়ে এসে বেম তন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করে, সেটা অ্যানাফেজ দশায় আমরা দেখতে পাবো। তো এখানে কারেক্ট অপশন মেটাফেজ দশায় স্পিন্ডল তন্তুর সঙ্গে ক্রোমোজোমের কাইনেটোকোর অংশ যুক্ত থাকে। ঠিক আছে, কাইনেটোকোর অংশটা আমরা দেখতে পাবো। অপশন 30, কোশ্চেন নাম্বার 34, মিয়োসিসের যে উপদশায় ইন্টারজোনাল তন্তু দেখা যায়। তো অপশন এ মেটাফেজ ওয়ান, অপশন টু অ্যানাফেজ ওয়ান, অপশন সি অ্যানাফেজ টু, অপশন ডি টেলোফেজ টু। তো আমরা যদি সেল ডিভিশনের প্রসেসটা দেখি, এটা আমরা দেখতে পাবো অ্যানাফেজ টুতে কি হয়। অ্যানাফেজ টুতে মেটাফেজে যখন ক্রোমোজোম গুলো নিরক্ষীয় তলে প্লেটে অবস্থান করছিল, সেখান থেকে বেমতন্তু এসে যুক্ত হয়ে এটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে থাকে, যার ফলে এখান থেকে সেন্ট্রোমিয়ার থেকে ভেঙে যায় এবং এই কাইনেটোকোরের মাধ্যমে নিজেদের থেকে আর আকর্ষণ করতে থাকে। তো এইখানে আমরা অ্যানাফেজে দেখতে পাবো যে এই মাঝখানে একটা ইন্টারজোনাল তন্তু গঠন হয়েছে এবং এইটা হচ্ছে বেমতন্তু, যেটা সে ক্রোমাটিড গুলোকে অ্যাট্রাক্ট করছে, ধরে রাখছে। তাহলে এইটা আমরা কোথায় দেখতে পাবো? অ্যানাফেজ টুতে দেখতে পাবো। পরের প্রশ্ন, ডান দিক বাম দিক একটা টেবিল দেওয়া আছে, এটাকে আমাদেরকে সাজাতে হবে। তো অপশন এ দিক যদি প্যাকাইটিন, আমরা প্যাকাইটিনে কি দেখতে পাই? ক্রসিং ওভার। তো প্যাকাইটিং অফ ক্রসিং ওভার, অপশন এ 3। তো আমরা যদি অপশন দেখি, অপশন বি তে রয়েছে A3। তো অপশন বিটাই কারেক্ট। তো কনফার্মেশনের জন্য আমরা যদি পরেরগুলো দেখে নেবো। মেটাফেজ দশায় কি হয়? মেটাফেজ দশায় অপশন 4 যেটা রয়েছে বিষুব দলের ক্রোমোজোমের সজ্জা। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিষুব তলে সজ্জিত থাকে। ডায়াকাইনেসিস আমরা দেখতে পাবো যে কায়াজোমার সমাপ্তিকরণ। তাহলে C2, B4। আর জাইগোটিনে সমস্ত ক্রোমোজোম যুগলের জোড় বন্ধন D1। অপশন বিটা কারেক্ট। তো আজকে আমরা সলভ করলাম মডেল কোশ্চেন পেপার 3 প্রশ্ন বিচিত্রা। তো তোমাদের ভালো লাগলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাকে লাইক করে দিও।